নিজে প্রত্যেকটা কন্টেন্ট শেষ করতেছে আর ভাবতেছে যে এই বাংলাদেশের সিরিজ নিয়ে, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে আর কোনো কথা বলবো না, বাসায়ও বলবো না, অফিসেও বলবো না, আপনাদের সঙ্গেও বলবো না। মানে নিজের উপরেই বিরক্ত লাগতেছে। আবার খানিক পরে মনে হচ্ছে যে এটা কি হলো, এটা নিয়ে তো আরেকটু বলা দরকার। মানে এই জিনিসগুলো মাথা থেকে বের করতে পারতেছি না। আমার ধারণা আপনাদেরও এরকম একটা অবস্থা আছে। তো সেই জায়গাটায় ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো, এই যে গতকালকে শান্তরে পাঠানো হলো ব্যাটিংয়ে সুপার ওভারে, সেটার যুক্তিটা কি ছিল? যুক্তিটা ছিল হচ্ছে যে আকিল বল করতেছে, আকিল হচ্ছে বাহাতি স্পিনার আর শান্ত হচ্ছে বাহাতি, ফলে শান্ত আকিলরে ভালো খেলতে পারবে, ঋষাদ ডান হাতে, ঋষাদ আকিলরে ভালো খেলতে পারবে না। এই জিনিসটাকে ক্রিকেটে বা বেসবলে বলে লেফট রাইট ম্যাচ আপ। একসময় এটা ক্রিকেটে খুব গুরুত্বপূর্ণ ছিল, বেসবলে এখনো এটাকে গুরুত্বের সঙ্গে দেখা হয়, কিন্তু ক্রিকেটে এই যে লেফট রাইট ম্যাচ আপ, এটার কি আদৌ আর তেমন কোনো জায়গা আছে নাকি বাংলাদেশের মতো দু একটা দল শর্টার ফরম্যাটে এই জিনিসটাকে ধরে রাখছে, যেটাকে উইজডেনের একটা লেখায় বলা হচ্ছে যে কুসংস্কার। এইটা আসলে কুসংস্কার না, সত্যি সত্যি জিনিসটা কাজে দেয়। বাংলাদেশে আসলে কি পৃথিবীর এখন একমাত্র দল যে যারা এখনো শর্টার ফরম্যাটে এই ম্যাচ আপ নিয়ে খুব ভাবে, এছাড়া আর কোনো দলকে খুব বেশি ভাবে? এই জিনিসগুলো নিয়ে একটু ঘোটাঘুটি করতেছিলাম, কারণ লেফট রাইট ম্যাচ আপ নিয়ে প্রথম আমাদেরকে খুব লেখালেখি করতে হয়েছিল 2014-15 থেকে 18-19 পর্যন্ত। ওই সময় আমাদের খুব ঘোটাঘুটি করতে হয়েছিল, সেই স্মৃতিগুলো মাথায় আসলো যে লেফট রাইট ম্যাচ আপের কি আজকের দিনে আর কোনো দাম আছে? তা আসেন একটু স্ট্যাটিস্টিক্স দিয়ে এবং গল্প দিয়ে একটু বলি এই যে ম্যাচ আপ জিনিসটা আজকের দিনে কুসংস্কার কিনা। দেখেন, শুরুতে একটা জিনিস একদম পরিষ্কার করতে হবে আপনাদের কাছে, একদম। সেটা হচ্ছে লেফট রাইট ম্যাচ আপ কিন্তু দুভাবে দেখা হয়। একটা হচ্ছে উইকেটে লেফটি রাইটি পেয়ার রাখা, লেফটি রাইটি কম্বিনেশন রাখা ব্যাটসম্যানের ক্ষেত্রে, সেটাও একটা লেফট রাইট ম্যাচ আপ। আরেকটা হচ্ছে বোলার কি বা ব্যাটসম্যান কি তার উপর নির্ভর করে ব্যাটার পাঠানো বা বোলার ঠিক করা, এই দুটোই লেফট রাইট ম্যাচ আপ। এখন এই জিনিসটার মধ্যে একটা জিনিস এখনো গুরুত্বপূর্ণ, এ ব্যাপারে তেমন কোনো সন্দেহ নাই, সেটা হচ্ছে টেস্টে যদি আপনি উইকেটে লেফট রাইট কম্বিনেশন রাখতে পারেন ব্যাটিংয়ে, তাহলে এটা এখনো ভালো কাজে দেয়। যদিও উইজডেনের যে লেখাটার কথা আমি বলতেছি যে ওরা বলতেছে এটা কুসংস্কার, সেখানে তারা বরং দেখাইছে যে স্পিন অ্যাটাকের বিপক্ষে এটার কোনো কার্যকারিতাই নেই। স্পিন অ্যাটাকের বিপক্ষে বরং তারা দেখাইছে যে রাইট রাইট এবং লেফট লেফট এইসব কম্বিনেশনে বেশি রান আসে। যাই হোক, আমরা তো ওইটা নিয়ে আলাপ করতেছি না, আমরা তো আসলে বোলিং ব্যাটিং ম্যাচ আপ নিয়ে আলাপ করতেছি। যে ব্যাটসম্যান যদি লেফটি হয় তাহলে কি আমি লেফট আর্ম স্পিনার ইউজ করব, বা ওদিকে লেফট আর্ম স্পিনার যদি অপারেশনে থাকে তখন কি আমি রাইটি ব্যাটসম্যান পাঠাবো? এইটাই তো আমাদের ক্রাইসিস। এই ক্রাইসিসটা আমাদের, এই জিনিসটা আমাদের নিজস্ব হলো আসলে, যে বললাম 2013, 14, 14-15 এরকম একটা সময় থেকে 18-19 পর্যন্ত, মানে মুশফিক, মাশরাফি আর সাকিব, এই তিনটা যুগে এই জিনিসটা একটা মহামারীর আকার ধারণ করছিল বাংলাদেশে। অন্যান্য দেশে এরকম তীব্র আকার ধারণ করে নাই কেন? কোনো দেশেই তো বোলিং লাইন আপে এতগুলো বাহাতি থাকে না। আমাদের বোলিং লাইন আপে এই টাইমটায় ডমিনেট করতে হচ্ছে বাহাতি স্পিনাররা। অথচ আমাদের তিন ক্যাপ্টেন এই কুসংস্কারে ভয়ানক আচ্ছন্ন ছিলেন যে কোনোভাবেই উইকেটে বাহাতি ব্যাটসম্যান জুটি যদি থাকে, দুজনই যদি বাহাতি থাকে, তাহলে বাহাতি স্পিনারকে আনা যাবে না। পৃথিবীর অন্যান্য দেশ লিমিটেড ওভারে এই চিন্তা বহু আগে বাদ দিয়ে দিছে। এমনও হয়েছে যে দুজন বাহাতির এগেনস্টে রঙ্গনা হেরাত সারাদিন বল করে যাচ্ছে, এবং রঙ্গনা হেরাতের সাকসেস রেট কিন্তু বেশ ভালো বাহাতিদের এগেনস্টে। কিন্তু বাংলাদেশের কোন ক্যাপ্টেন, বিশেষ করে এই তিনজন ক্যাপ্টেন মুশফিক, মাশরাফি এবং সাকিব, এদের এটা একদম মাথার ভিতরে ভয়ানক ভাবে ছিল যে লেফটি দুটো ব্যাটসম্যান থাকলে কোনোভাবে লেফট আর্ম স্পিনার অ্যাটাকে আনা যাবে না। এটা নিয়ে 2018 সালের একটা জিনিস এই ঘুরতে ঘুরতে মনে পড়লো, সব তার মাথায় আসে না। শ্রীলঙ্কা টুরে গেছিল বাংলাদেশ, যাওয়ার পরে 10 ওভারের মধ্যে 51 বা 52 রানে শ্রীলঙ্কার 5 উইকেট ফেলে দিয়েছে। তারপরে উইকেটে আসছে থিসারা পেরেরা আর কুশল পেরেরা, দুজনই লেফটি। এখন বাংলাদেশের সেরা বোলার ওই দিন হচ্ছে যথারীতি সাকিব, এবং তার পার্টনার হচ্ছে নাজমুল হাসান অপু, দুজনই বাহাতি স্পিনার। সাকিব বোধহয় মাত্র 2 ওভার বল করে 9 রান দিয়ে ততক্ষণে 2 উইকেট তুলে নিছে।
কিন্তু এই জুটির সামনে আর এরা কেউ বল করতে আসে না। মিরাজ আর রিয়াদ বল করে যাচ্ছে টানা এবং দুজনে 97 রানের পার্টনারশিপ করে ফেলছে 60 সামথিং বলে। বোঝেন অবস্থা। সাকিব নিজেও আর একটা ডেলিভারি করলো না এই জুটির সামনে, ও পুরে তো ওই ম্যাচে আদৌ আর বলেই দিল না। পরে ম্যাচ শেষে সাকিব বলছিল যে একটা মাত্র উইকেটের ব্যাপার ছিল, তো রিয়াদ ভাই বা মিরাজ যদি একটা উইকেট পাইতো তখন আমি আর অপু অ্যাটাকে যাইতাম। বোঝেন ওরা ওই রকম 97 রানের পার্টনারশিপ করে ফেলাচ্ছে, তাও একটা ওভারও করার সাহস নাই। সাহস কথাটা বলতেছে না, সাকিবের সঙ্গে সাহস নাই কথাটা যায় না, আসলে কুসংস্কার থেকে বেরোতে পারতেছে না। মাশরাফির মতো লোক যে আসলে এইসব সুপার স্টেশনে খুব একটা কোনো কালে বিশ্বাস করে না, সেও এই ম্যাচ আপে ভয়ানক বিশ্বাস করতো যে লেফটি লেফটি থাকলে সেখানে আমার লেফট আর্ম স্পিনারদের ইউজ করা যাবে না। এমনও হয়েছে সাকিব 10 ওভারের কোটা পূর্ণ করে নাই এবং সাকিব আনন্দের সঙ্গে সে সিদ্ধান্ত মানে নিয়েছে। আর সাকিব নিজেও 2 বাহাতির এগেনস্টে কখনো বল করতে চাইতো না। রাজ বসে আছে, 5 ওভার বল করে রাজ আর বল পাচ্ছে না। মুশফিক তার 1 ওভারও বল দিচ্ছে না, কারণ দুটো লেফটি ব্যাটসম্যান। এরকম সব পরিস্থিতি আমরা বহুত দেখছি এবং সেই সময় এগুলো নিয়ে আমরা হাসি ঠাট্টা করতাম, প্রেস বক্সে মজা করতাম, টুকটাক রিপোর্টও লেখা হতো যে না এগুলো সত্যি না। আর পৃথিবীর চিত্র ততদিনে বদলে গেছে, পৃথিবীর চিত্র আসলেই বদলে গেছে। ধরেন ড্যানিয়েল ভেট্টোরি বলেন, রঙ্গনা হেরাত বলেন, এরা সমানে বাহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে সাফল্য পেয়ে যাচ্ছে। এই জিনিসটারে ফলে অলরেডি বড় বড় বিশেষজ্ঞ পরিসংখ্যানবিদ প্রমাণ করে দিচ্ছেন যে এটা আজকের দিনে এই আধুনিক যুগে যখন নাকি টি-20 চলে আসছে, ওয়ানডে চলে আসছে, সামনে বোলার কে কোন হাত দিয়ে বল করতেছে, কোন দিক ফালায় কোন দিকে ঘুরাচ্ছে, মানে সেকে ঢুকাচ্ছে না বের করতেছে, এগুলা নিয়ে ব্যাটসম্যানরা খুব বেশি পরোয়া করে না। তারা আসলে বলটাই দেখে, বোলার দেখে না। তারা বলের পিচ দেখে, বলের টান দেখে, তারপরে সেটাকে সমীহ করার হলে সমীহ করে, নতুবা মেরে দেয়। আর বোলাররাও আসলে এখন আর ওই জায়গাটা নাই যে লেফট আর্ম স্পিনার মানে সে শুধু ফালায় ভিতরে ঢুকাবে, তা তো না। এখন লেফট আর্ম স্পিনার সাকিব কি শুধু তাই করে? সাকিব কত স্টেটার মারে যেটার আর্ম বলে, কত কিছু করে না, ফ্লাইট দেয়। এখন তো আর সেই দিন নাই, ফলে অস্ত্র যেমন লেফট আর্ম স্পিনারদের লিমিটেড না, ব্যাটসম্যানরাও আর ওই জায়গায় আটকে নাই। এখন আর এইগুলা কুসংস্কারের চেয়ে বেশি কিছু না। ধরেন এই যে যে সুপার ওভারের কারণে এই কথাগুলো মনে পড়লো, আপনারা তো বলবেন যে দাদা এই ঘোর থেকে বেরোতেই পারতেছে না। না দেখেন ওই ম্যাচটায় শান্তরে যে পাঠানো হলো, এটার তো যুক্তি ওই একটাই এখনো পর্যন্ত সামনে আসছে। আমি জানি আরো হয়তো যুক্তি আসবে, আপাতত তো একটা যুক্তি আমরা জানতে পারতেছি যে আকিল যেহেতু বাহাতি, এই জন্য ডানহাতি রিশাদরে পাঠানো হয় নাই। মানে এমন একটা ভাব যে বাহাতি স্পিনারদের ডানহাতি ব্যাটসম্যানরা খেলতেই পারে না। আচ্ছা ভাই, তাই যদি হতো তাহলে জো রুট, বিরাট কোহলি, বাবর আজম, স্মিথ এরা কেউ এই যুগে করে খাইতে পারতো? কত বাহাতি স্পিনার ইনক্লুডিং সাকিব আল হাসান এদের পিঠায় তামা তামা করে দিছে না। আমি বিরাট কোহলির স্ট্যাটিস্টিক্স দেখতেছিলাম একটু আগে। বিরাট কোহলির টেস্টে লেফট আর্ম স্পিনারদের বিপক্ষে অ্যাভারেজ ক্যারিয়ার অ্যাভারেজের চেয়ে বেশি। টি-20তে তার স্ট্রাইক রেট লেফট আর্ম স্পিনারদের এগেনস্টে 120। মানে এটা মোটেও ছেলে খেলা না, মোটেও ছেলে খেলা না। বাকিদের সবারটা দেখলাম না, জরুর তো শুধু টেস্ট বেশি খেলেন, টেস্টে তারও দারুণ অ্যাভারেজ, 50+ অ্যাভারেজ লেফট আর্ম স্পিনারদের এগেনস্টে। জরুর অবশ্য অনেক লেফট আর্ম স্পিন খেলছেন তা না জীবনে, এখন তো কোয়ালিটি লেফট আর্ম স্পিন একটু কমে গেছে, কিন্তু বিরাট কোহলির তো এটার অভাব হয় নাই কখনো। বিরাট কোহলিকে তো প্রচুর খেলতে হয়েছে এবং বিরাট কোহলি আইপিএলে তো প্রচুর খেলে লেফট আর্ম স্পিনার। সেখানে তার গত আইপিএলে মনে হয় লেফট আর্ম স্পিনের এগেনস্টে 130-এর উপরে স্ট্রাইক রেট ছিল। ফলে এখন আর এইগুলা কোনো প্রকৃত ব্যাটসম্যান যারা প্রপার ক্রিকেট খেলতেছে তারা আর পাত্তা দেয় না। আচ্ছা প্রপার ক্রিকেট খেলাওয়ালাদের কথা বাদ দেন, প্রকৃত ব্যাটসম্যানদের কথা বাদ দেন। দো আমি মনে করি রিশাদ প্রকৃত ব্যাটসম্যানই হয়ে উঠতেছে। আজকে রিশাদকে নিয়ে আরেকটা কন্টেন্ট করতে চাইছিলাম, আমার এক কলিগ করতে দিল না, বললো যে একের পর এক রিশাদকে নিয়ে কন্টেন্ট করতেছেন, আর চলবে না, আগামী 2-3 দিন নাকি আমার রিশাদ নিয়ে আর কোনো কন্টেন্ট করা চলবে না। সেখানে ওই রিশাদের ব্যাটিং নিয়ে কথা বলবো, সেই প্রসঙ্গে বলি যে রিশাদকে তো আমি এখন প্রপার ব্যাটসম্যানই মনে করি, কিন্তু আপনারা সবাই যেহেতু আমরা মনে করি না, তাই রিশাদের কথাটাই একটু ভাবেন না। এই গত ম্যাচেই রিশাদ সবচেয়ে বেশি পিটালো কাকে? সবচেয়ে বেশি পিটালো আকিলকেই না। মানে সে তো অলরেডি প্রুভ করে দিল যে সে লেফট আর্ম স্পিনারদের দুর্দান্ত খেলতে পারে।
এই ম্যাচেই প্রুভ করে দিল। তারপরে কেন আমাদের এই ম্যানেজমেন্টের মধ্যে এখনো এই ম্যাচ আপের চিন্তা থাকবে? এই ম্যাচ আপের চিন্তাটা তো ঋষাদের এই ব্যাটিং দেখার পরে আর থাকার কথা না। ওরা তো লেফটি ইউজ করছে ম্যাচে, এবং সেই লেফটিকে তো বেধড়ক পিটায় আসছে ঋষাদ। মানে আমাদের ব্যাটসম্যানরাই প্রুভ করে দিচ্ছে যে আপনাদের এইসব সন্দেহ করার অবকাশ এই সময় আর নাই। আমি ঋষাদ, আমি এইগুলার উল্টে উঠে গেছি। আমার মনে পড়তেছে, এই বলতে বলতে মনে পড়লো 2024-এর যখন টি-20 ওয়ার্ল্ড কাপ, যেখানে আর কি ঋষাদ প্রথম প্রকাশ্যে আসলো, দুনিয়ার সামনে আসলো, ওখানে ম্যান অফ দ্য ম্যাচ হলো না বিশ্বকাপে একটা ম্যাচে। ওইখানে সে বেশ কয়েকটা, 3টা যে উইকেট পাইছিল, একটা সম্ভবত একটা লেফটির উইকেট পাইছিল, এবং লেফটিদের এগেনস্টে দারুণ বল করছিল। সাধারণত এটা কিন্তু একেবারে কুসংস্কার না, সাধারণত লেফটিদের এগেনস্টে লেগ স্পিনাররা বল করতে চায় না। এইটা এইটা একটু আসলেই ব্যাপার। কারণ লেফট আর্ম স্পিনার আর লেগ স্পিনার এটার মধ্যে একটু পার্থক্য আছে। দুজনেরই যদিও টার্ন প্রায় একই, ওই যে ডান হাতির লেগ স্টাম্পে পড়ে ভিতরে ঢোকা, এই তো। কিন্তু যখন লেফট আর্ম স্পিনার, তার তো কন্ট্রোল অনেক বেশি, সে চাইলে স্ট্রেটার অনেক বেশি মারতে পারে, ফলে তার মার খাওয়ার সম্ভাবনা কম। কিন্তু লেগ স্পিনাররা আসলেই বাঁহাতিদের ভয় পায়, এই জন্য লেগ স্পিনাররা বাঁহাতিদের একটু অ্যাভয়েড করে চলে। কিন্তু আমার মনে আছে 2024 বিশ্বকাপের সময় সে ওখানে বসে কোনো একটা মিডিয়াতে বলছিল, আমার কাছে লেফটি রাইটি কিছু মিন করে না, আমি আসলে বলই করে যেতে চাই। ব্যাটসম্যান কোন হাতের কোন দিকে ফিরে তাকাইছে এইটার উপরে আমার শুধু লাইনটা চেঞ্জ করতে হয়, এইটার সঙ্গে আমার বোলিংয়ের আর কোনো রিলেশন নাই। আসলেই তো তাই। আপনি যদি কোয়ালিটি লেগ স্পিনার হন, আপনি যদি শেন ওয়ার্ন হন, উপরওয়ালা রক্ষা করুক, আমি কোনোভাবেই ঋষাদরে এখনই শেন ওয়ার্ন বলতেছি না, সেই দিন আসুক, একদিন নিশ্চয়ই বলবো। কিন্তু যদি শেন ওয়ার্ন হন, শেন ওয়ার্ন কি ব্রায়ান লারারে ভয় পায় খেলছে কোনোদিন? যে লারার সামনে বল করবো না, এটা শেন ওয়ার্নের সঙ্গে যায়? নিশ্চয়ই কোনোদিন ভয় পায় নাই, খুব ভালো বন্ধু ছিল কিন্তু তারা। এছাড়া কোনো কোয়ালিটি লেগ স্পিনার এই আপোষ করবে না, মুশতাক ভাইও করবে না। সেই জিনিসটা তো আমরা বোলার হিসাবে ঋষাদের মধ্যে দেখছি, ব্যাটসম্যান হিসেবে সে প্রুভ করে দিচ্ছে। মানে 2025 সালে আপনি যখন ড্রেসিং রুমে বসে লেফট রাইট ম্যাচ আপ নিয়ে আলোচনা করেন, এটার জন্য প্রকৃত ব্যাটসম্যানকে, যোগ্য ব্যাটসম্যানকে উইকেটে না পাঠান, তাহলে বুঝতে হবে যে আপনি হয় কুসংস্কারে প্রচণ্ড আচ্ছন্ন হয়ে আছেন, নতুবা আপনি খুব ব্যাকডেটেড হয়ে আছেন, আপনি 70-এর দশকে 60-এর দশকে পড়ে আছেন, যখন এইসব ম্যাচ আপ ফ্যাচ আপ নিয়ে খুব বেশি ভাবতো ম্যানেজমেন্ট, এখন আর এটা নিয়ে ভাবে না। আমরা 2018-19 পর্যন্ত আমাদের ক্যাপ্টেনরা এগুলো করতো বলে, তাও শুধুমাত্র লেফট আর্ম স্পিনারদের পাঠাইতে ভয় পাইতো বলে আমরা হাসাহাসি করতাম। আজকে 2025 সালে তো আপনি ব্যাটসম্যান পাঠাইতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই জায়গাটায় অন্তত আমার মনে হয় একটু একটু আপডেটেড হওয়া, আর না হয় কি বলবো, কুসংস্কার ঝেড়ে ফেলা। আর বাকিটা মনে হয় বলা ভালো যে ব্রেন ফিটনেস থেকে একটু বেরোয় আসা, একটু চিন্তা করতে পারা যে বাঁহাতি ডানাতি এইগুলাতে আজকে আর কিছু মিন করে না, মিন করে আপনি যোগ্য কি না। আমরা যোগ্য লোকটাকে যোগ্য জায়গায় দেখতে চাই, বাঁহাতি ডানহাতি নিয়ে ভাবেন না। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।